আসসালামু আলাইকুম, চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। দেশের স্বাধীনতাতেই জিয়ার বিশ্বাস ছিল না বললেন প্রধানমন্ত্রী। মোশতাককে ব্যবহার করে 15ই আগস্ট ঘটানোর অভিযোগ। কাবুলে বিমানবন্দরের বাইরে 2 দফা বিস্ফোরণ ও গুলিতে শিশুসহ নিহত 13, 5 মার্কিন সেনাসহ আহত অর্ধ শতাধিক। করোনায় দেশে প্রায় 2 মাস পর একদিনে সবচেয়ে কম 102 জনের মৃত্যু। সংক্রমণ কমায় হাসপাতালে সাধারণ শয্যা বাড়ছে। পরিমণির জামিন শুনানি নিয়ে নিম্ন আদালতের আদেশ বাতিলে হাইকোর্টের রুল। 2 দিনের মধ্যে শুনানির তারিখ কেন নয় প্রশ্ন। এবং দেশে পরিযায়ী পাখির সংরক্ষণে বিচরণ ক্ষেত্রগুলো বন বিভাগের অধীনে নেয়ার পরামর্শ। গণসচেতনতা বাড়ানোর আহ্বান। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বাংলাদেশ মেলার খবর। আনোয়ার শীট, দামে কম, টিকে অনেক বেশি। আনোয়ার শীট। এবারে পুরো সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস ছিল না, সে কারণে পাকিস্তানের পাঠানো অস্ত্র খালাস করতে গিয়ে জনগণের হাতে ঘেরাও হয়েছিলেন। স্বাধীনতা বিরোধীরা এখনও সক্রিয় উল্লেখ করে তিনি বলেন, দেশকে ব্যর্থ রাষ্ট্র হতে দেয়া হবে না। জাতীয় শোক দিবসের আলোচনায় শেখ হাসিনা বলেন, মোশতাক বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি, কারণ জিয়া তাকে ব্যবহার করেছিল মাত্র। পান্থুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় শোক দিবস পালনে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের যৌথ আয়োজনে স্মরণ সভা। গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে 15 আগস্ট ষড়যন্ত্রের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সে কখনো বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করত না, স্বাধীনতা বিশ্বাস করত না। কারণ জিয়াউর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর একজন হিসেবে পাকিস্তান থেকে যে সমস্ত অস্ত্র প্রেরণ করা হয়েছিল সোয়াদ জাহাজে, সেই জাহাজ থেকে অস্ত্র খালাস করতে যাচ্ছিল। এবং জিয়াউর রহমান যখন এই সোয়াদ জাহাজ থেকে অস্ত্র নামাতে যায়, সেখানে কিন্তু পাবলিক তাকে ঘেরাও দেয় এবং ধরে নিয়ে আসে। কালুঘাট বেতার কেন্দ্র থেকে ট্রান্সমিশন অফিস সেখান থেকে তাকে দিয়েই কিন্তু ঘোষণাটা পাঠ করানো হলো। প্রথম দিকে পাঠ করতেছে, কিন্তু অনেক আপত্তি ছিল, কারণ বেঈমানদের ব্যবহার করে সবাই, কিন্তু তাদেরকে বিশ্বাস করে না, রাখে না। ঠিক জিয়াউর রহমান সেই কাণ্ডই করেছিল। মোশতাক কিন্তু 3 মাসও পূর্ণ করতে পারে নাই। দেশের স্বাধীনতা অর্জন ভুল ছিল বলে যারা দেশকে ব্যর্থ করতে চায়, তাদের সফল হতে দেয়া হবে না বলে সতর্ক করেন সরকার প্রধান। তবে পেয়েছি লাখো মানুষ আর আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের ভালোবাসা, তাদের আস্থা, বিশ্বাস। এই জন্য আমি বলতে পারি যে আওয়ামী লীগ আমার পরিবার, বাংলাদেশটাই আমার পরিবার। আমি সেইভাবেই বাংলাদেশের মানুষকে দেখি। এই জন্য আমার কোনো মৃত্যু ভয়ও নেই, কোনো আকাঙ্ক্ষাও নেই, কোনো চাওয়া পাওয়ার কিছু নেই। তাদের উদ্দেশ্য তো ছিল বাংলাদেশ ফেল রাষ্ট্র হোক, বাংলাদেশের স্বাধীনতা অর্জনটা ব্যর্থ হোক, স্বাধীনতার আদর্শগুলি ধ্বংস হয়ে যাক, সেটাই করতে দেব না। 71-এর সম্মুখ যোদ্ধাদের উদ্ধৃতি দিয়ে শেখ হাসিনা বলেন, জিয়া সরাসরি যুদ্ধ করেছেন তার প্রমাণ নেই। তিনি জানান, তারা বলেছেন যুদ্ধক্ষেত্র থেকে দূরে দূরে থাকতেন জিয়া। জিয়ার কবরে যে মারামারি করলো বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই, জিয়া নাই, ওখানে জিয়ার লাশ নাই। তারা তো ভালোই জানে, তাহলে আপনার নাটক করে কেন? খালেদা জিয়াও ভালোভাবে জানে। খালেদা জিয়া বা তারেক জিয়া কি বলতে পারবে যে তার বাবার লাশ দেখেছে? গুলি খাওয়া লাশ তো দেখাই যায়। তারা কি দেখেছে কখনো? বা কোনো একটা ছবি দেখেছে? কেউ দেখেনি, কারণ ওখানে কোনো লাশ ছিল না। আলোচনা শেষে 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ শহীদ সবার আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা।
আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরের গেটে বিস্ফোরণ এবং গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ 13 জন নিহতের কথা জানা গেছে। আহত হয়েছে 5 মার্কিন সেনা সহ অর্ধশতাধিক। হামলাটি আত্মঘাতী বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পেন্টাগন এবং মার্কিন প্রেসিডেন্ট পুরো ঘটনার উপর নজর রাখছেন। এই ঘটনার নিন্দা জানিয়েছেন ন্যাটো। আলভি হুসাইনের রিপোর্ট। মাত্র একদিন আগেই কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কায় নিরাপত্তা সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলো। 24 ঘন্টা না পেরোতেই বিমানবন্দরের বাইরে ঘটল হামলা এবং গুলির ঘটনা। বিমানবন্দরের অ্যাবি গেটের বাইরে যখন মার্কিন এবং ব্রিটিশ সৈন্যরা অবস্থান নিয়ে হাজারো মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছিল, তখনই ঘটল এই বিস্ফোরণ। বিমানবন্দরটির এই গেটটিতে গত 12 দিন ধরে দেশ ছাড়ার জন্য অপেক্ষা করছিলেন হাজারো আফগান। এর কিছুক্ষণ পর দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে অ্যাবি গেট থেকে দূরে ব্যারন হোটেলের কাছে। সেখানে অবস্থান করছিলেন কাবুল থেকে ফেরার অপেক্ষায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশের কর্মকর্তা ও নাগরিকরা। পেন্টাগনের মুখপাত্র জন কিরিবি জানান, হতাহতদের মধ্যে মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকও রয়েছে। সদ্যই দেশটির ক্ষমতা দখল করা তালেবানরা এই হামলার সত্যতা স্বীকার করেছে। স্থানীয় এক সাংবাদিক জানিয়েছেন, আত্মঘাতী এক হামলাকারী ভিড়ের মাঝে বিস্ফোরণ ঘটান, আরেকজন গুলি শুরু করেন। বিবিসির কাবুল প্রতিনিধি সারি সারি মরদেহ পড়ে থাকার কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ভয়ঙ্কর এক পরিস্থিতির চিত্র দেখা গেছে। হামলার ঘটনায় বেশিরভাগ আফগানিস্তানের নাগরিক হলেও অন্য দেশের নাগরিকদের আহত এবং নিহত হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী এক টুইটে তাদের কোনো সেনা কিংবা নাগরিক হতাহত হননি বলে জানিয়েছেন। আলভি হুসাইন, চ্যানেল আই। করোনা ভাইরাসে দেশে বৃহস্পতিবার পর্যন্ত 24 ঘন্টায় প্রায় 2 মাসের মধ্যে সবচেয়ে কম 102 জনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্তের সংখ্যা এবং হারও কমেছে। সুস্থ হয়েছেন 8,000-এর বেশি মানুষ। জেলা হাসপাতালগুলোতে করোনা রোগী কমতে থাকায় করোনার শয্যা কমিয়ে সাধারণ শয্যা বাড়ানো হচ্ছে। তবে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বাড়ছে। মিথিলা নাজনের রিপোর্ট। করোনায় 59 দিন পর দেশে সবচেয়ে কম 102 জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট প্রাণহানি 25,729 জনে দাঁড়ালো। আক্রান্ত শনাক্ত হয়েছে আগের দিনের চেয়ে কম 4,698 জন। এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত 14,82,628। শনাক্তের হার অনেকখানি কমে হয়েছে 13.77%। গত 24 ঘন্টায় 8,314 জনের সুস্থতার মধ্যে দিয়ে এ পর্যন্ত প্রায় 14 লাখ মানুষ সুস্থ হয়েছেন। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 37 জন মারা গেছেন। এরপর চট্টগ্রামে 24, সিলেটে 13, খুলনায় 8, বরিশালে 6, ময়মনসিংহ ও রাজশাহীতে 5 এবং রংপুর বিভাগে 4 জনের মৃত্যু হয়েছে। জেলা হাসপাতালগুলোতে করোনা রোগী কমতে থাকায় অন্যান্য রোগে আক্রান্তদের ভোগান্তি কমবে বলে মনে করছেন চিকিৎসকরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। চলচ্চিত্র নায়িকা পরিমণির জামিন আবেদনের শুনানির তারিখ 21 দিন পর 13ই সেপ্টেম্বর নির্ধারণ করে মহানগর দায়রা জজ আদালতের দেয়া আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দ্রুত বা আদেশ পাওয়ার 2 দিনের মধ্যে শুনানির নির্দেশ কেন দেয়া হবে না আদালত তাও জানতে চেয়েছেন। জামিন চাওয়া হলেও আদেশ দেননি হাইকোর্ট। মাজরুল হক মান্নার রিপোর্ট। ঢাকা মহানগর দায়রা জজ 22 আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরিমণির জামিন আবেদনের শুনানির জন্য 13ই সেপ্টেম্বর দিন ঠিক করেন। পরদিন সময়ের আগে শুনানি চেয়ে আবেদন করেন তার আইনজীবী। জবাব না পেয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরিমণি। এতে দেরিতে জামিন আবেদনের শুনানির দিন রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। শুনানির এক পর্যায়ে তারিখ কেন 21 দিন পরে দেওয়া হলো সেই প্রশ্ন রাখেন আদালত। বলেন এটি আবেদনকারীর অধিকার ও স্বাধীনতাকে খর্ব করে। 22/8/2021 তারিখের আদেশ কেন স্যাটিসফাইড হবে না এবং আমাদের যে বেল অ্যাপ্লিকেশন আছে ওনার কোর্টে সেটা কেন 2 দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে না তৎমর্মে রুল ইস্যু করেন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল। ওনাদের 2 জনকেই 24 ঘন্টার মধ্যে কমিউনিকেট করার কথা বিজ্ঞ আদালত মাননীয় বিচারপতি মহোদয় নির্দেশ দেন। অন্তর্বর্তী জামিন চেয়ে করা আবেদনের বিষয়ে কথা বলেন আইনজীবী। আদালত তো এটার উপরে কোনো আদেশ দেন নাই। হ্যাঁ, আমরা আজকে জামিন চেয়েছিলাম এই আদালত বিষয়ে এবং আমরা শেষ পর্যন্ত বলেছি যে নিম্ন আদালত যেন এই জামিনের বিষয়টা কনসিডার করেন। আদালত সেটা বলেছেন, সেটা কনসিডার করতে আমরা বলবো। এখন এটা এখনো নিশ্চিত না, আমরা আদেশ না দিকে বলতে পারবো না। আইনজীবী জানিয়েছেন 1 সেপ্টেম্বরের মধ্যে রুলে জবাব দিতে বলে সেদিন শুনানির দিন রেখেছেন হাইকোর্ট। মাজরুল হক মান্না, চ্যানেল আই,
ঢাকা। আদালতের নির্দেশে ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকা 2 সন্তানকে দেখতে আসেন তাদের বাবা ইমরান শরীফ। সন্তানরা পরিবার ছাড়া মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে বলেও জানান তিনি। গত রাত্রে আমার মেয়েকে আমি বাসা থেকে খাওয়া এনে দিয়েছি, আমি বিছিয়ে প্লেট দিয়েছি, খাওয়া দিয়েছি। আমার মেয়ে খাওয়াটা গোগ্রাসে গিয়েছিল, সারাদিন কিছু খাইনি বলেছে। আমার মেয়ের এখান থেকে অন্য জায়গায় যাওয়া খুব দরকার, আপনারা সাহায্য করেন। সপ্তাহের পর সপ্তাহ বসে আছি ওনারা সমঝোতার আশায়। শিশুদের বর্তমান অবস্থা আদালতের নজরে আনেন তাদের বাবার আইনজীবী। 2 পক্ষ মিলে আপনারা নিজেরা সমঝোতা করে এসে আমার কাছে বলেন, কারণ আমি একটা অর্ডার দিব, আপনারা মানবেন না। সন্তানদের দেখতে এসে তাদের মা এরিকো বলেন, শিশুদের কল্যাণের স্বার্থে পারিবারিক জটিলতার সমাধান চান তিনি। This is not 5-star hotel, sure, but at least this place is clean, safe and secure. যেহেতু পারিবারিক ইস্যু, আইনি প্রক্রিয়ার বাইরেও এখানে সামাজিক এবং সাংস্কৃতিক ইস্যু জড়িত। এই জন্য আমরা চেষ্টা করছি আইনি প্রক্রিয়ার বাইরেও কিভাবে আলাপ আলোচনা করে সমস্যাটির সমাধান করা যায়। 2018 সালে জাপানে বাড়ি কেনা ও তার কিস্তি পরিশোধ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। চলতি বছর ফেব্রুয়ারিতে 2 সন্তানকে নিয়ে বাংলাদেশে আসেন ইমরান। 19 আগস্ট সন্তানদের ফিরে পেতে আদালতে রিট করেন মা। সন্তানদের নিয়ে বাবাকে 31 আগস্ট হাজির হওয়ার আদেশ দেন আদালত। আদালতের নির্দেশে ওই দিন পর্যন্ত 2 শিশুকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। শহীদুল্লাহ রাজু রিপোর্টটি দেখলেন। পশ্চিমা দেশগুলো বিশেষ করে ইউরোপের কয়েকটি ধনী দেশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার বিকেলে ইস্কাটনে মন্ত্রীর বাসভবনে সংবাদ সম্মেলনে ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের মতো অনেক দেশ চাহিদা মতো করোনার টিকা পাচ্ছে না, অথচ ধনী দেশগুলো এত টিকা মজুত করেছিল যে এখন ব্যবহার করতে না পেরে তারা ফেলে দিচ্ছে। আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনতে সাধ্যমতো চেষ্টা করছে সরকার, জানান মন্ত্রী। যারা আফগানিস্তানে এই পরিস্থিতি সৃষ্টি করলো সেসব ক্ষমতাধর রাষ্ট্রের বিরুদ্ধে বিবেকবান মানুষকে প্রতিবাদ জানানোর কথা বলেন মোমেন। উন্নত দেশ যারা, ধনী দেশ যারা, তারা সব টিকা নিয়ে বসে আছে আর ইউজও করতে পারে না, ফেলে দিচ্ছে। এটা কি ধরনের এথিক্যাল এন্ড মরাল ভ্যালুস? আপনারা তাদের কথায় হইচই করেন, তারা হিউম্যান রাইটস, এটা ইজ ইট নট এ হিউম্যান রাইট ভায়োলেশন? যে লোক পাচ্ছে না সে ফেলে দিচ্ছে। যে অনেক দেশ ওখানে তারা ঝামেলা করলো, তারাই মানুষ মারলো, 1,80,000 না কত লোক মারা গেছে, সেইগুলো হিউম্যান রাইটস ভায়োলেট হয় না। আর এখন কিসের থেকে পড়ে গেছে, প্লেন থেকে পড়ে গেছে, ওইটা বড় হিউম্যান রাইটস হয়েছে। কিন্তু পরিস্থিতি যারা তৈরি করেছে এইগুলো জানি মনে হয় মানে এদের ড্র্যাগ ইনটু দিস, সেইটার কোনো দায়িত্ব কেউ নিতে চায় না। দিস ইজ সো স্যাড। বাংলাদেশে পরিযায়ী পাখি সংরক্ষণে এর বিচরণ ক্ষেত্রগুলো বন বিভাগের অধীনে নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিযায়ী পাখি ব্যবস্থাপনা নিয়ে সেমিনারের সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থা এবং স্থানীয়দের যুক্ত করে গণসচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা। শম্বিক আহমেদের রিপোর্ট। বিশ্বজুড়ে পরিযায়ী পাখির 9টি ফ্লাইওয়ের মধ্যে বাংলাদেশে 2টি। দেশের পাখির বিচরণ ক্ষেত্রগুলো থেকে 6টি স্থান ইস্ট এশিয়ান অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত। বন বিভাগের ভার্চুয়াল সেমিনারে বাংলাদেশের পরিযায়ী পাখির অবস্থান, সংকট ও ব্যবস্থাপনা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করে আন্তর্জাতিক সংস্থা IUCN এবং পরিবেশ সংরক্ষণে কাজ করা প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। তেমনি ক্লাইমেট চেঞ্জের ইমপ্যাক্ট আবার কোস্টাল রিজিয়নে বেশি। সুফল প্রকল্পের আওতায় পরিযায়ী পাখির আবাসস্থল ব্যবস্থাপনায় স্থানীয়দের সম্পৃক্ত করে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে কমিটি হবে সেটা কি সে সরাসরি ম্যানেজমেন্টে অংশগ্রহণ করবে, নাকি সে একটি নলেজ প্ল্যাটফর্ম হবে, একটা সাপোর্ট গ্রুপ হবে, একটা প্ল্যাটফর্ম ফর এঙ্গেজিং লার্জার সিটিজেন সেটা হবে, এবং এর সাস্টেনেবিলিটি কি সেটাও একটা বড় প্রশ্ন। ইয়ুথ এবং স্থানীয় জনগণকে সংশ্লিষ্ট করতে পারি, তাহলে এইটি শুধু রিপোর্টিং অব্লিগেশন না, এর যে ম্যানেজমেন্ট সেটাও অনেক সহজ হয়। এই সংরক্ষণ দলগুলো নানা ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে পাখির অবস্থা পর্যবেক্ষণ
ও পাখি শিকার বন্ধ করা সহ বিভিন্ন ধরনের কাজে সহায়তা করতে পারবে। এই প্রক্রিয়ার মাধ্যমে টেকসই পাখি সংরক্ষণ করা নিশ্চিত করা সম্ভব। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাখি সংরক্ষণ কার্যক্রমের সাথে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশে উঠবে পরিযায়ী পাখির নিরাপদ আবাস। বন্যপ্রাণী আর যেখানে এই ধরনের মাইগ্রেটরি বার্ড আসে সেই জায়গাটা যদি এখন ডিসির আন্ডারে থাকে কিংবা অন্য মন্ত্রণালয়ের অধীনে থাকে, তাহলে কি হচ্ছে, আমরা কিন্তু বন্য প্রাণীদের আমরা কিন্তু সেইভাবে কিন্তু রক্ষা করতে পারবো না। সুতরাং এই যে হাওর গুলো কিংবা অন্য এলাকাগুলো, এগুলো কিন্তু বন বিভাগের ম্যানেজমেন্টে আসতে হবে। পরিযায়ী পাখি সংরক্ষণে সব পক্ষকে যুক্ত করে সফলতা অর্জনের প্রত্যয় জানিয়েছে বন বিভাগ। আমি মনে করি যে জনপ্রতিনিধি যারা আছে লোকাল, তাদের সম্পৃক্ত করার প্রয়োজন আছে, না হলে কিন্তু দেখা যায় যে লোকাল স্থানীয় পর্যায়ে কাজ করতে যে বাধাগ্রস্ত হতে পারে। ফ্লাইওয়ে সাইটটা যদি ইফেক্টিভলি ম্যানেজ করতে চাই, আমার মনে হয় যে জিও, এনজিও বা জনপ্রতিনিধি যারা আছে সবার ভিতরে অত্যন্ত বেশি কোঅর্ডিনেশনটা দরকার। ছোট্ট ম্যানেজমেন্ট কমিটি দিয়ে এটা ডেফিনেটলি এত বড় বড় সাইট গুলো আমরা ম্যানেজ করা কখনোই সম্ভব না, কিন্তু এটা যেটা আমাদের প্রকৃত জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় বলেছে এবং অনেক বক্তাই বলেছে যে আমরা পজিটিভ ওয়েতে শুরু করি এবং তাদেরকে আমরা ওখানে সেন্সিটাইজ করি এবং ওখানকার সাধারণ জনগণ যারা আছে এবং ইয়ত যারা আছে তাদেরকে আমরা এর সাথে ইনভলভ করে ফেলি। যদি করতে পারি তাহলে কিন্তু আমরা সাইট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ধরনের একটি সফলতা অবশ্যই দেখাতে পারব। পরিযায়ী পাখি শিকার বন্ধে ও জলাশয়ে দূষণ রোধে ব্যাপক গণসচেতনতার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। খেলাধুলার আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন আরিফ চৌধুরী, যাচ্ছি তার কাছে। আরিফ। তারানা, ধন্যবাদ আপনাকে। স্বাগত আজকের আই স্পোর্টসে। আর শুরুতেই বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ আপডেট। সিরিজ শুরুর আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাধ্যতামূলক 3 দিনের হোটেল কোয়ারেন্টাইন শেষ হচ্ছে আজ। আগামীকাল থেকে মিরপুরে অনুশীলন করবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার ঢাকায় এসে সরাসরি হোটেলে ওঠে কিউইরা। একই দিনে বাংলাদেশ স্কোয়াডও কোয়ারেন্টাইন শুরু করে। 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে 1 সেপ্টেম্বর বিকেল 4টায়। ইতিমধ্যে ছুটিতে থাকা অলরাউন্ডার সাকিব আল হাসান সহ বাংলাদেশ দলের সকল ক্রিকেটার যুক্ত হয়েছেন দলের সাথে। এদিকে মিরপুরের হোম অফ ক্রিকেটে কোভিড প্রোটোকল পর্যবেক্ষণ করেছে নিউজিল্যান্ড থেকে আসা পর্যবেক্ষক দল। স্টেডিয়ামের সকল ব্যবস্থা ও সুযোগ সুবিধা ঘুরে দেখেন 3 পর্যবেক্ষক। পর্যবেক্ষণ শেষে বিসিবির আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন তারা। 4 বছর পর হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বার্ষিক সাধারণ সভা। সংবাদ সম্মেলনে আঞ্চলিক ক্রিকেট কাঠামো নির্মাণের পুরনো আশ্বাস আবারও দিয়েছে বিসিবি। আদিল আহমেদ শানের কাছে বিস্তারিত। নাজমুল হাসান পাপনের বোর্ড 2017 সালের পর এই প্রথম বার্ষিক সাধারণ সভায় বসল। প্রতি বছর হওয়ার কথা থাকলেও নানা কারণে তা হয়নি। আর একটি নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক তার আগে আগে হলো এজিএম। এতে 166 কাউন্সিলরের মধ্যে উপস্থিত ছিলেন 120 জন। বাট আমাদের মেইন সমস্যা খেলা স্টেডিয়াম না, কিন্তু খেলার মাঠ যেখানে ক্রিকেট খেলা যায়, ওই মাঠটা খালি ক্রিকেটের জন্য ডেজিগনেট করতে পারি, তাহলে এলাকার ছেলে পেলে ইয়াং জেনারেশন ছোট ছোট বাচ্চারা ক্রিকেটটা খেলবে, এটাই আমরা চাচ্ছি, আর কিছু না। আর লিগ ডোমেস্টিক করার জন্য, ডোমেস্টিক লিগের জন্য ডেফিনেটলি আমাদের মাঠের বিরাট সংকট। আমরা চেষ্টা করছি, সেই জন্য আমরা জমি কিনছি, যেখানে যেখানে দরকার আমরা জমি কিনে, মানে কিনবই যে বলছি না, আমরা প্ল্যান করেছি উই উইল বাই ল্যান্ড। বিসিবির বর্তমান কমিটির মেয়াদ আগামী মাসে শেষ হয়ে যাবে। পরবর্তী নির্বাচনের তারিখ ঠিক হবে 1 সেপ্টেম্বরের বোর্ড মিটিংয়ে। ইলেকশনের 1 তারিখে বোর্ড মিটিংয়ের পরে যদি 1 তারিখে হয় বা 2 তারিখে যখনই হয়, সেদিন একটু ভিন্নতা পাবেন আপনারা ইলেকশন নিয়ে, এটাতে কোনো সন্দেহ নেই। এবারে ইলেকশনটা একটু ডিফারেন্ট হবে, অন্যান্য বারের মতো নাও হতে পারে। মানে দ্যাটস হোয়াট আই উইল প্রপোজ। আই হোপ এটা অ্যাকসেপ্টেড হবে। বাংলাদেশ ক্রিকেট দলকে আইসিসির র্যাঙ্কিংয়ে শীর্ষ 5-এ ওঠানোর পুরনো লক্ষ্যের কথা আরও একবার নতুন করে শুনিয়েছেন নাজমুল হাসান পাপনের বোর্ড। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। জানাবো হেডিংলি টেস্ট প্রসঙ্গ। লিডসে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ক্রমেই কঠিন হয়ে উঠছে সফরকারী ভারতের জন্য।
প্রথম ইনিংসে বিরাট কোহলির দলকে মাত্র ৭৮ রানে অল আউট করে ব্যাটিংয়ের দাপট দেখাচ্ছে ইংলিশরা। রবি বার্নস, হাসিফ হামিদ এবং ডেভিড মালান হাফ সেঞ্চুরি তুলে বিদায় নিলেও অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছেন ক্যাপ্টেন জো রুট। টানা ৩ টেস্টে সেঞ্চুরি তুলে নিয়েছেন ইংলিশ অধিনায়ক। লর্ডসে আগের ম্যাচে খেলেছেন ১৮০ রানের অপরাজিত ইনিংস। নটিংহ্যামে সিরিজের প্রথম টেস্টেও ১০৯ রানের ইনিংস খেলেন। আগের ম্যাচটি জিতে সিরিজে ১-০তে এগিয়ে থাকলেও তৃতীয় ম্যাচটি কঠিন হয়ে উঠছে সফরকারী ভারতের জন্য। এরই মধ্যে ইংল্যান্ডের লিড ছাড়িয়েছে ৩০০। শেষ খবর পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ৭ উইকেটে ৩৮৭ রান। এবার গোল বন্যার খবর। জার্মান কাপের ম্যাচে রীতিমতো গোল উৎসব করেছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিক। ব্রেমার এসভিকে ১২-০ গোলে হারিয়েছে বায়ার্ন। ইংলিশ কারাবাও কাপে নিউপোর্ট ও ওয়েস্ট ব্রুমকে গোল বন্যায় ভাসিয়েছে সাউদাম্পটন এবং আর্সেনাল। বিপিএলের ম্যাচেও মৌসুমের সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে ঢাকা আবাহনী, দিয়েছে ৮ গোল। সাদি মাহমুদের কাছে গোল বন্যার হিসাব। অতিমানবীয় পারফরমেন্স বায়ার্ন মিউনিক খেলোয়াড়দের জন্য মোটেই নতুন নয়। বছর খানেক আগেও এফসি শালকেকে এক ম্যাচে ৮ গোল দিয়েছিল। বাভারিয়ানদের ইতিহাসে এক ম্যাচে দেওয়া সর্বাধিক গোল ৯টি, ২০১৩ সালে হামবুর্গের বিপক্ষে। কিন্তু এবার সব ছাপিয়ে ১ ডজন গোল দিয়ে নতুন ইতিহাস গড়ল জার্মান ক্লাবটি। এই ম্যাচে ছিলেন না রবার্ট লেভানডস্কি ও ম্যানুয়াল নয়ারের মতো তারকা খেলোয়াড়। প্রথমার্ধে ৫ গোলের পর দ্বিতীয়ার্ধে ৭ গোল। এরিক ম্যাক্সিম চুপোমোটিং একাই করেন ৪ গোল। ২টি গোল জামাল মুসিয়ালার। গোল করেছেন ১১ জনের ৭ জনই। ইংলিশ কারাবাও কাপে গোল উৎসব করেছে আর্সেনাল ও সাউদাম্পটন। ওয়েস্ট ব্রুমের জালে গুনে গুনে হাফ ডজন বল ঢুকিয়েছে আর্সেনাল। হ্যাট্রিক করেছেন পিয়েরে এমিরিক। একটি করে গোল করেছেন নিকোলাস পেপে, বুকায়ো সাকা ও লাকাজেত। নিউপোর্ট কাউন্টিকেও অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে সাউদাম্পটনের সামনে। হজম করতে হয়েছে ৮টি গোল, বিপরীতে করতে পারেনি একটি গোল। গোল উৎসব থেমে থাকেনি দেশের ফুটবলেও। বিপিএল এর ম্যাচে উত্তর বারিধারা ক্লাবকে গুনে গুনে ৮ গোল দিয়েছে ঢাকা আবাহনী। দলের জয়ে বেলফোর্ড করেন ৪ গোল, জুয়েল ২টি, রাফায়েল ও সানডে চিজোবা করেন ১টি করে গোল। এই জয়ে লিগের রানার্স আপ হওয়ার আশা বাঁচিয়ে রাখল আবাহনী। সাদি মাহমুদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। ফিরবো তারানার কাছে। আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারে অন্য প্রসঙ্গ। দিনাজপুরে মা ছেলেকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করেছে। গ্রেফতার ৫ আসামির মধ্যে পলাশ নামে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিআইডির ৩ সদস্য সহ ওই মামলার ৫ আসামিকে কারাগারে রাখা হয়েছে। সোমবার রাত ৯টায় দিনাজপুরের চিরির বন্দর নান্দেরাই গ্রাম থেকে মোটরসাইকেল সহ জোহরা বেগম ও তার ছেলেকে অপহরণ করে রংপুর রেঞ্জ সিআইডির সহকারী পুলিশ সুপার সার্ভার কবির সোহাগ সহ সাদা পোশাকের পুলিশ সদস্যরা। রাতভর নির্যাতনের মুখে মুক্তিপণ দিতে রাজি হয় জোহরা বেগমের পরিবার। পরদিন বিকেলে নগরীর ১০ মাইল এলাকায় অপহরণকারী সিআইডি সদস্যরা টাকা নিতে এলে জনতা তাদের ঘেরাও করে। পরে তাদের আটক করে জেলা এবং চিরির বন্দর থানার পুলিশ। এবার নিয়ে নিচ্ছি অশোক লীলান দিফা দটস বিরতি। বিরতির পর্যায়ে থাকছে জাপানে দূষিত সন্দেহে মডার্নার প্রায় ১৬.৫ লাখ ডোজ ভ্যাকসিন ব্যবহার বন্ধ। অস্ট্রেলিয়ায় আন্তঃপ্রদেশ চলাচলে নিষেধাজ্ঞা। বাংলাদেশে প্রায় প্রতি ২টি শিশুর মাঝে একটি শিশু ক্যাভিটির সমস্যায় ভোগে। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট জার্মিচেক। এতে আছে মাইক্রো ক্যালসিয়াম ও প্রোফ্লোরাইড, যা অদৃশ্য ছোট ছোট গর্তগুলো সারিয়ে তোলে ক্যাভিটিতে পরিণত হওয়ার আগে এবং রক্ষাকারী আবরণ সৃষ্টি করে ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। কারণ প্রতিটি হাসি অমূল্য। আচ্ছা, ইউনিভার্সিটি ইলেকশনে শুধু ছেলেরাই দাঁড়ায়, এটা কে বদলাবে? বাবা, আমি ইলেকশনে দাঁড়াবো। ইলেকশন করা রোদ, এত কষ্ট, বাদ দে মা। তুমিই তো উঠতে শিখিয়েছো, উঁচুতে উঠতে পারবো না তা তো শেখাওনি। কড়া রোদ
এটা সামলাবে। তুই গ্লো কর। ফেয়ার এন্ড লাভলি এখন গ্লো এন্ড লাভলি। এটি রোদ থেকে বাঁচায় আর এর মাল্টিভিটামিনস ডার্ক স্পটস কমায়, দেয় এইচডি গ্লো। আর এরপর দেশকে বদলে দেব। গ্লো করো নিজের পরিচয়। গ্লো এন্ড লাভলি। নতুন ক্লোজ আপ ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে, যা মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, 99% পর্যন্ত জীবাণু থেকে সুরক্ষা দেয়, তোমাকে দেয় সতেজ কনফিডেন্স। নতুন ক্লোজ আপ ট্রিপল ফ্রেশ ফর্মুলা এসে গেল আলেশা কার্ড। আলেশা কার্ড হোল্ডার পাচ্ছেন দেশব্যাপী 90টির বেশি ক্যাটাগরিতে 50% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়াও থাকছে আকর্ষণীয় সব অফার। বিশেষায়িত সেবা হিসেবে আলেশা কার্ডের মূল্য বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের জন্য একদম ফ্রি এবং 65 বয়সোর্ধ্ব নাগরিকদের জন্য 50% ডিসকাউন্ট। এখন ইচ্ছেরা সব হাতের মুঠোয়। আলেশা কার্ড, প্রিভিলেজ রিডিফাইন্ড। ডাচ বাংলা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলা এখন খুবই সহজ। নেক্সাস বলেছেন দেশের নারী পুলিশ সদস্যরা তাদের জীবনের কথা সম্প্রতি সম্প্রচারিত টেলিভিশন নাটক আলোতে তুলে ধরেছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। এই গল্পের রচয়িতা, নাটকের নাম ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। দর্শক প্রশংসার পাশাপাশি নাটকটি এবার পেল বাংলাদেশ পুলিশের সম্মাননা। নেশা করে গাড়ি চালাইতেছেন? আবা, নেশা করে গাড়ি চালাতে খুব মজা লাগে। নেশা না করলে তো গাড়ি চালাতেই পারবো না। এই সম্মাননা ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে বললেন রচয়িতা এবং নির্মাতা। ভবিষ্যতে আমরা বাংলাদেশ পুলিশের ইতিবাচক দিকগুলো নিয়ে আরও কাজ করতে পারবো। সেটার জন্য এই যে পুরস্কারটা আজকে পেয়েছি, এটাই তার অনুপ্রেরণা। সঠিক মেসেজটা আসলে পৌঁছে যেতে পারে অডিয়েন্সের কাছে, সেই ধরনের কাজ অবশ্যই করব। এই পুরুষতান্ত্রিক সমাজে আমরা মহিলা পুলিশদেরকে যেভাবে দেখি কিংবা যেভাবে মানুষজন গ্রহণ করে, এই পার্সপেক্টিভটা যাতে চেঞ্জ করা যায়, এই জন্য এই নাটকটা বেসিক্যালি বানানো। বাংলাদেশ পুলিশ ওমেন্স নেটওয়ার্ক মনে করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ত্যাগের দিকগুলো তুলে ধরেছে নাটকটি। ট্রাফিক ডিউটি পালন করতে গিয়ে কত ত্যাগ তিতিক্ষার শিকার হন সেটা অনেকে জানতে পেরেছেন এবং একটা পজিটিভ অ্যাপ্রোচ রেখেছে। কলাকুশলীরা বলেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের গল্প তুলে ধরতে সবসময় সচেতন শিল্পীরা। আজ তোমার উদ্যোগের কারণে সবার চাওয়া পূর্ণ হলো। সুলতানা হিমু, চ্যানেল আই। আমাকে কংগ্রাচুলেশন। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় এখন রাজধানীর আগারগাঁওয়ে। ভবনগুলোর নান্দনিক সৌন্দর্য আগারগাঁওকে দিয়েছে অন্য এক আবহ। গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে প্রতিটি ভবন নির্মাণ করা হয়েছে গ্রিন বিল্ডিং ধারণাকে মাথায় রেখে। পরাগাজমের রিপোর্ট। শেরেবাংলানগর এলাকায় রাজধানীর আগারগাঁওয়ের চিত্র এটি। সরকারি স্বায়ত্তশাসিত অনেক প্রতিষ্ঠানেরই প্রধান কার্যালয় এখন এখানে। তবে রাজধানীর অন্য এলাকার চাইতে এই স্থানটির পার্থক্য ভবনগুলোর নির্মাণ সৌন্দর্যে। এই যেমন ডাক ভবন, একে তৈরি করা হয়েছে ডাকবাক্সের আদলে। আর নির্বাচন কমিশন ভবনটি যেন মনোরম স্থাপত্য নকশা। পাশেরটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি ভবন। রাস্তার বিপরীতে পর্যটন কর্পোরেশনের নতুন ভবন। আগারগাঁও প্রধান সড়কের পাশে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। পাশের ভবনটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এই সুন্দর ভবনটি নির্মাণ করা হচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির জন্য। আরেকটু সামনে গেলেই পাসপোর্ট অফিস, এলজিইডি ভবন। বিপরীত পাশে আছে সুরম্য বন ভবন, আছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স। আর এটি আগারগাঁওয়ের আরেক সৌন্দর্য, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। স্থাপত্য অধিদপ্তরের নকশায় আগারগাঁওয়ের এই সৌন্দর্যের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সরকারের গণপূর্ত অধিদপ্তর। সবগুলি কিন্তু আর্থকুয়েক কমপ্লায়েন্ট বিল্ডিং। এখন আমাদের সামনে যে সমস্ত চ্যালেঞ্জ যেটা আছে, পরিবেশ সুরক্ষার জন্য আমরা গ্রিন বিল্ডিংয়ের কনসেপ্ট নিয়ে আলোচনা হচ্ছে এবং এই গ্রিন বিল্ডিংয়ের বিভিন্ন কম্পোনেন্ট কিন্তু আমরা এখন বিবেচনায় নিয়ে আমরা বিল্ডিংকে পুরোপুরি গ্রিন কিভাবে করা যায় সেই চেষ্টা আমরা করছি। গণপূর্ত বিভাগ বলছে নির্মাণাধীন আরও কিছু প্রতিষ্ঠানের কাজ শেষ হলে আগারগাঁও এলাকার সৌন্দর্য আরও বাড়বে। আগারগাঁওয়ের এসব সরকারি স্থাপনা যেমন বহুতল তেমনই নান্দনিক। আর এই নান্দনিক সৌন্দর্যেই আগারগাঁওকে করে দিয়েছে রাজধানীর অন্য এলাকা থেকে স্বতন্ত্র। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ।
দূষিত হয়ে পড়েছে সন্দেহে মডার্নার 16,30,000 ডোজ ভ্যাকসিন ব্যবহার বন্ধ রেখেছে জাপান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বেশ কয়েকটি টিকার ডোজে কিছু ভিন্ন উপাদান পাওয়া গেছে। ওই ঘটনার পর থেকে জাপানে ভ্যাকসিন সরবরাহ বন্ধ রেখেছে মডার্না। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে একদিনে আক্রান্ত শনাক্তের রেকর্ডের পর নিউজিল্যান্ড সীমান্ত বন্ধ করা হয়েছে, এমনকি এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাতায়াতেও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। সিডনিতে লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের উৎস নিয়ে মার্কিন গোয়েন্দাদের প্রতিবেদনের সমালোচনা করে একে রাজনীতিকীকরণ বলছে চীন। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশ মেলা হয়েছে। সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মেলাটি বাংলাদেশিদের প্রাণের মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সমাজসেবার স্বীকৃতি হিসেবে এক বাংলাদেশিকে আজীবন সম্মাননা ও মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটি থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আলভি হোসাইনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আটলান্টিক কাউন্টির উদ্যোগে এই বাংলাদেশ মেলা উদ্বোধন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাজী আব্দুল কাদের মিয়া। সমাজসেবামূলক কাজের জন্য তাকে আজীবন সম্মাননা দেওয়া হয়। নিউ জার্সি যারা আছেন প্রত্যেকে আমার আত্মীয় স্বজন এবং প্রত্যেকে আমার বন্ধু, এবং আগামীতে আমি চেষ্টা করব আপনাদের সাথে এসে আনন্দে সুখে দুঃখে ভাগাভাগি করে নেওয়ার জন্য। করোনাকালে সবার মাঝে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে এরকম মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন অতিথিরা। Thank you. I'm Mayor Marty Small Singh, Mayor of the great city of Atlantic City. I'm honored to be here tonight to support the Bangladesh community. প্রতি বছর এরকম মেলা আয়োজনের আশ্বাস দেন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা। এবার সাংস্কৃতিক পরিবেশনে অংশ নেন শশী, সায়রা রেজা, শান্তনীল ধর এবং অন্যরা। আলভি হোসাইন, চ্যানেল আই। এবারে অর্থনীতি সংবাদ। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 27 পয়েন্ট কমে 6,851 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম। হাত বদল হচ্ছে 376টি কোম্পানির 2,227 কোটি 64 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বেড়েছে 105টির, কমেছে 251টির এবং অপরিবর্তিত 20টি কোম্পানির শেয়ারের দাম। এবারে ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ 72টি স্বেচ্ছাসেবী সংগঠনকে মোট 19,75,000 টাকার অনুদানের চেক দিয়েছে। জেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। সেই সময় ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের উপপরিচালক শাহানা আক্তার জাহান, রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এবং অন্যরা। অনুদানের মধ্যে রাজশাহী মহানগরীর 17টি স্বেচ্ছাসেবী সংগঠনকে 5,35,000 টাকা, বাকি অর্থ 9 উপজেলায় দেওয়া হয়। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। বিশিষ্ট জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরীর উদ্ভাবন করা উন্নত জাতের ধান একবার রোপণে 3 দফায় ফলন উঠেছে। 50 দিনের মাথায় উঠবে চতুর্থ দফায় ফলন। জাতটির সর্বোচ্চ 5 বার ফলন পাওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি। মৌলভীবাজার থেকে এম এ সালামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। 3 বছর আগে মৌলভীবাজার জেলার কুলাউড়ায় স্থানীয় জাতের সঙ্গে উচ্চ ফলনশীল অন্য একটি জাতের মিশ্রণে নতুন একটি জাত উদ্ভাবন করেন অস্ট্রেলিয়ায় কর্মরত জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী। বোরোতে রোপিত জাতটির প্রথম দফায় 120 দিনের ফলন কাটার 50 দিন পর দ্বিতীয় ফলন, 50 দিন পর তৃতীয় ফলন এবং আরও 50 দিন পর চতুর্থ ফলন তোলা যায়। এ পদ্ধতিতে একবার রোপিত ধানে এরই মধ্যে 3 বার ফসল তুলতে পেরে খুশি কৃষক। ধানটা খুব ভালো, সব কৃষকে আমরা এই বীজ নিয়ে আগামীতে ফসলটা ফলাই আমরা লাভবান হইমু। সবরে আমরা
এই বীজ দেওয়ার চেষ্টা ওর মুঠায়। আগে তো আপনার 5 টনের 6 মন, 5 মন, 3 মন, এখন আপনার 15 মন হলের 20 মন হলের খুব উন্নত হয়। আমরা ফসল ফারাম। ডক্টর আবেদ চৌধুরী বলছেন, দেশের স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ফসলের জাত নিয়ে তার গবেষণা অব্যাহত রয়েছে এবং অতি সম্প্রতি এখন যে ট্রায়ালটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 বার ফসল কাটা হয়েছে। 4 নম্বরে আমরা যাচ্ছি, আমি আশা করছি এটা 5 বারও হতে পারে এই বছর। তো এই যে পদ্ধতিটা একটা প্রাচীন পদ্ধতি ছিল যেটাকে রাটুন বলা হতো। রাটুনের সাধারণত দ্বিতীয় ফসলটা হয় অনেক কম প্রথম ফসলের তুলনায়, কিন্তু আমি যেটা করতে পেরেছি যে দ্বিতীয় এবং তৃতীয় ফসল প্রথম ফসলের সমান অথবা আরো বেশি। এটা একটা যুগান্তকারী একটা আবিষ্কার। একবার রোপিত ধানে সারা বছর ফলন পাওয়ার বিষয়টিতে বিস্মিত কুলাউড়ার প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ। আবাদে আগ্রহী হচ্ছেন অনেকে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ষড় ঋতুর পর্যায়ক্রমিক আবর্তনে বাংলাদেশের প্রকৃতি পায় ভিন্ন ভিন্ন রূপ। প্রতিটি ঋতুতে ভিন্ন ভিন্ন ফুলের আবির্ভাব বাংলার প্রকৃতিকে আরো রাঙিয়ে তোলে। ঋতু বৈচিত্র্যে বাংলার ফুল নিয়ে দেখুন শিহাব খালেদিনের ডেস্ক রিপোর্ট। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে পর্যায়ক্রমে 6টি ভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত ঋতুর আবির্ভাব ঘটে। ঋতুর এই পরিক্রমায় বাংলার প্রকৃতি পায় ভিন্ন ভিন্ন রূপ। প্রতিটি ঋতুই এদেশের প্রকৃতিকে রাঙিয়ে তোলে বৈচিত্র্যময় বর্ণিল ফুলে। নাম জানা অজানা বিভিন্ন ফুলে ভরে যায় বাংলার প্রতিটি প্রান্তর। অধিকাংশ ফুল বছরের নির্দিষ্ট সময়ে ফুটলেও কিছু ফুল সারা বছরই সৌন্দর্য ছড়াতে থাকে। বাংলার প্রকৃতির নান্দনিক এই ফুলগুলো বিভিন্ন কারণে বর্তমানে বিপন্ন। দূষণ, বনভূমি ধ্বংস, নির্বিচারে গাছ কাটার কারণে আমাদের অজান্তেই প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে এসব ফুল। বৈচিত্র্যময় এসব ফুলের অভাবে খাদ্য সংকটে পড়ছে ফুলের উপর নির্ভরশীল কীটপতঙ্গ ও পাখি। বাধাগ্রস্ত হচ্ছে উদ্ভিদের পরাগায়ন প্রক্রিয়া। তাই এসব উদ্ভিদ সংরক্ষণে সকলের সচেতন ও যত্নবান হওয়া প্রয়োজন। বৈচিত্র্যময় এসব ফুল টিকে থাকলে প্রাকৃতিক ভারসাম্য স্বাভাবিক থাকার পাশাপাশি বাংলার প্রকৃতির মনোমুগ্ধকর বর্ণিল রূপ বজায় থাকবে বছর জুড়ে। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঋতু বৈচিত্র্যে বাংলার ফুল নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে ধামাকা শপিং.com তথ্য প্রযুক্তি সংবাদ। আইফোনের সবশেষ আপডেট আইফোন 13 বাজারে আসছে 17 সেপ্টেম্বর। সেপ্টেম্বরের 30 তারিখ বাজারে আসবে 3rd জেনারেশন আইপড। চীনা একটি মাইক্রোবায়োলজি কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে 4টি মডেলের আইফোন উন্মুক্ত হবে। ফাঁস হওয়া স্ক্রিনশট ও খবরের তথ্য অনুযায়ী মডেল 4টি হচ্ছে আইফোন 13, আইফোন 13 প্রো, আইফোন 13 প্রো ম্যাক্স এবং আইফোন 13 মিনি। আইপ্যাডের নবম সংস্করণ আনতে চলেছে অ্যাপল। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপশাখা চালু হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ। উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক ও মোহাম্মদ মাসুদুর রহমান শাহ এবং চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আবার নিয়ে নিচ্ছি অশোক লীলান দিফা দটস বিরতির পর্যায়ে থাকছে পাহাড়ি ঢল ও উজানের পানিতে ভেঙে গেছে ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধ। ফুলগাজী ও পরশুরাম উপজেলার 5 গ্রাম প্লাবিত।
আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বাবা ও জাপানি মায়ের 2 শিশুকন্যার বিষয়ে গুলশানে 2 পরিবার সমঝোতা আলোচনায় বসেছেন। সেখানে আছেন রাহুল রায়, সরাসরি যাচ্ছি তার কাছে। রাহুল, সমঝোতা আলোচনার বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানান। তারানা, আপনি তো বলছিলেনই যে জাপানি বংশোদ্ভূত যে 2জন শিশু, তার বাবা এবং মা, বিশেষ করে তার বাবা জাপান থেকে শিশুদেরকে তার কাছে নিয়ে এসেছেন এবং এরপরে যে তার মা জাপান থেকে এসে আদালতে মামলা করার পর তাদেরকে ভিকটিম সাপোর্ট সেন্টারে আপাতত রাখা হয়েছে। তবে তার বাবা তার বাচ্চাদের মার সঙ্গে সমঝোতা করার জন্য চেষ্টা করছেন এবং এই মুহূর্তে রাজধানীর গুলশানের একটি হোটেলে তিনি বসেছিলেন এবং তার বাবা কিন্তু আমাদের সঙ্গেই আছেন। আপনি সর্বশেষ খবর জানতে চাচ্ছিলেন, আমরা একদম তার কাছ থেকে শুনবো আসলে যে সমঝোতার চেষ্টা করেছেন উনি, সর্বশেষ কি অবস্থা এবং আসলে তারা যে বসেছিলেন সেখানে কি বিষয়ে কথা হয়েছে একটু বলবেন। যে আমরা যতদূর জানি যে আপনি সমঝোতার চেষ্টা করেছেন কিংবা করছেন, কিন্তু এখন কি অবস্থা, তারা কি বলছেন? আমরা ঘন্টাখানেক আগে হোটেলে এসে সমঝোতার জন্য চেষ্টা শুরু করেছিলাম। আমি ওনাকে অনেক বুঝালাম যে একটু আলাপ করে দেখি কি করা যায় বাচ্চাদের জন্য, সবচেয়ে ভালো কোনটা সন্তানদের জন্য। অনেক বুঝালাম, অনেকভাবে বললাম। ওনার বারে বারে একটাই ওনার কথা যে উনি যাই বলি না কেন, আমরা অন্য দেশে গিয়ে তুমি আসো দেখা করতে, আমরা যাওয়া আশা করি, যত কিছুই বলি না কেন, কারণ জাপানে তো উনি অনেক প্যাচ লাগিয়ে রেখেছেন, গেলেই তো আমার অনেক টাকা পয়সা চাবেন আবার আমার থেকে। অনেকভাবে বুঝিয়ে বললাম, অনেক কিছু বললাম। উনি সব শুনে মুচকি হেসেই বললেন ওনার কোনোটাতে কোনো উৎসাহ নাই, ওনার একটাই যে উনি বাচ্চাদেরকে নিয়ে জাপানে ফিরে যাবেন, এটা ছাড়া ওনার আর কোনো উদ্দেশ্য নাই। এটা তো আমার সন্তান, আমাদের তো বিবাহ বিচ্ছেদও আইনগতভাবে এখনো হয়নি। এটা কীভাবে উনি একতরফা বলতে পারেন যে উনি জিতবেন এবং উনি নিয়ে চলে যাবেন, আমি এটা বুঝতে পারছি না। অবশ্যই আমি আশা করি আমাদের দেশের আইন আমাকে রক্ষা করবে, আমি আশা করছি। এবং যদি উনি বাচ্চাদেরকে নিয়ে জাপানে যান, আমি তো আমার সন্তানদেরকে দেখতে পারবো না। উনি যদি, আমার সন্তানরা আমার কাছে থাকলে উনি অবশ্যই দেখতে পারবেন, অবশ্যই আইনগতভাবে থাকলে। আমি সেই আইনেরই তো আশ্রয় চাচ্ছি। এবং উনি যদি নিয়ে যান, আমি আমার সন্তানদেরকে কোনো দিন দেখতে পারবো না, সেটাই শেষ হবে আমার সন্তানদেরকে দেখার। আপনারা আমাকে সাহায্য করবেন, আমার জন্য দোয়া করবেন। তারা, আপনি শুনছিলেন যে 2 শিশুর বাবা বলছিলেন যে যিনি যে সমঝোতার চেষ্টা করেছিলেন আসলে সমঝোতা হয়নি, শিশুদের মা কোনোভাবেই সমঝোতায় যেতে রাজি নন। তবে তিনি এরপরও আশা প্রকাশ করছেন যে দেশের আইনের প্রতি তার আস্থা আছে। তবে তিনি কিছু হতাশাগ্রস্ত হয়ে এটিও বলেছেন যদি তার 2 বাচ্চাকে জাপানে নিয়ে যাওয়া হয় সেই ক্ষেত্রে তাদের সঙ্গে দেখা হবে না, সেটি নিয়ে আসলে তার মন কিছুটা খারাপও। তবে এখনও যেহেতু বিষয়টা আইনি ক্ষেত্রে রয়েছে, আইনের প্রতি তিনি শ্রদ্ধা রাখছেন এবং আইন রাখছেন। তারা না, রাহুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পাহাড়ি ঢল ও উজানের পানির চাপে ফেনীর মুহুরী নদীর ফুলগাজী সদর ইউনিয়নের জয়পুর অংশের একটি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার 5টি গ্রাম প্লাবিত হয়েছে। হাঁটু পানিতে ডুবে গেছে ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক। একই স্থানে 1 জুলাই বাঁধ ভেঙে ব্যাপক ক্ষতি হয়। ভাঙন মেরামতের কাজ এখনো শেষ হয়নি। মেরামতের কাজ শেষে বাঁধ ভাঙার হার কমে যাবে বলে জানিয়েছেন ফুলগাজীর উপজেলা নির্বাহী অফিসার। কারণে মূলত ভাঙনটা হয়েছে। তবে আমি মনে করি এই কার্যক্রমটাতে যারা মেরামত করছে এই কার্যক্রমটা আরেকটু ভালোভাবে যদি করা হয় বা টেকসই উন্নয়ন কিভাবে করা যায় সেটা যদি করা হয় তাহলে আমার মনে হয় বাঁধ ভাঙার অংশটা কমে যাবে। শুধু দারিদ্র নয়, করোনা মহামারীতে খাদ্য সংকটে থাকা যে কেউ 02222281
792 নম্বরে কল দিলে বাসায় জরুরি খাদ্য পৌঁছে যাবে। পাশে আছে বাংলাদেশ কর্মসূচির আওতায় আহার হবে সবার ঘরে শীর্ষকে উদ্যোগ নিয়েছে প্রাণ আরএফএল গ্রুপ। এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা, পরিচালক উজমা চৌধুরী, হেড অফ কর্পোরেট ব্র্যান্ড নুরুল আফসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। রাজধানীতে সন্ধ্যায় অভিযান চালিয়ে বিদেশি মদ, বিয়ার ও 2 সহযোগী সহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই সময় 2টি গাড়ি জব্দ করা হয়। ফয়সাল কামাল নামের ওই ব্যক্তি কামাল গ্রুপের পরিচালক বলে জানিয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রাশেদুজ্জামান। সে এই রিয়েল এস্টেটের আড়ালে সে বিভিন্ন বাসা ভাড়া নেয়, বাসা ভাড়া নিয়ে সে এই বিভিন্ন মাদক সংগ্রহ করে, মদ জাতীয় সংগ্রহ করে সে বিভিন্ন লোকের মাধ্যমে গুলশান বনানী বা অভিজাত এলাকায় লোকের কাছে মাল দিয়ে যায়। আপনারা দেখছেন প্রায় 150 বোতল আমাদের ফরেন লিকার এবং 100 ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। আবার নিয়ে নিচ্ছি অশোক লীলা দিফাত অটোস বিরতির পর্যায়ে থাকছে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ দিয়ে মাঠে ফিরছে দর্শক।